আমরা আজকে আলোচনা করব পর্ষদ টেস্ট পেপার 2026-এর সেট নম্বর হচ্ছে 10, পাতা নম্বর হচ্ছে 406 407, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। ঠিক আছে, এটা স্কুলের নাম হচ্ছে। তাহলে চলো আমরা অঙ্কগুলো শুরু করি। আচ্ছা, কি বলেছে দেখো, এক দাগের অঙ্কগুলো বলে দিয়েছে। বার্ষিক 8% সরল সুদের হারে আসল এবং সুদের হার একই হলে সময়কাল কত হবে? বার্ষিক 8% সরল সুদের হারে আসল এবং সুদের পরিমাণ একই হলে সময়কাল মানে সময়টা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা এক দাগের অঙ্কটা করে নিচ্ছি। তাহলে আসল আর সুদটা কি বলেছে? সমান বলেছে, আসলও পি হবে আর সুদটাও কি হবে? পি হবে। আসল আর সুদ সমান বলেছে, তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে? 100। তাহলে আই এর মান পি, আসলটাও পি, তাহলে আর এর মান দেওয়া আছে 8, সময়টা চেয়েছে, বাই ডিভাইড কত? 100। তাহলে পি পি কেটে গেল, এ টি ইকুয়াল টু 100 বা দিয়ে টি ইকুয়াল টু কি হবে? 100 বাই 8। আমি যদি কাটাকাটি করি দেখো, 4 দিয়ে দি করি, 4 দুনো 8 আর 4 পজিশন কত? 100। যদি কাটাকাটি করি এখানে কত হয়ে যাচ্ছে? 12.1 বছর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর আমাদের কত আছে? 12.1 12.1 অপশন নম্বর সি। সি অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এক দাগের অঙ্কটা। ঠিক আছে, তারপর চলো দুই দাগেরটা কি বলেছে। দুই দাগেরটা বলেছে যদি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 12 আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 18 হয়, তবে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, এক্স আর ওয়াই কে তাহলে দুটো রাশিকে আমরা যদি যোগ করে নিই তাহলে কেমন হবে? তাহলে দেখো, দুটোকে আমরা উভয় পক্ষে মানে যোগ করেছি, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে যোগ করেছি। তাহলে এক্স স্কোয়ার আছে প্লাস এক্স ওয়াই আছে প্লাস এক্স আছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু পাঁচটা কি আছে? 12 আছে আর 18 আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে এক্স স্কোয়ার, এখানে 2xy কত? দুটো আছে, তাহলে 2xy প্লাস ওয়াই এর স্কোয়ার আর প্লাস এখানে এক্স আর ওয়াই আলাদা আছে, তাহলে এক্স প্লাস ওয়াই কে আমি আলাদাভাবে লিখে দিলাম। তাহলে টোটাল করলে কত? 30 আসছে। তাহলে এটা একটা ফর্মুলা, কি ফর্মুলা? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাই তো, প্লাস কি আসবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 30 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো, আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একটা মান ধরলাম, পি ধরে নিলাম। তাহলে কি আসবে? পি এর স্কোয়ার প্লাস পি, আর এটাকে এ পাশটা নিয়ে চলে আসছি, -30 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি মিডিল ফ্যাক্টর করি তাহলে কত আসবে মানটা? তাহলে পি স্কোয়ার 5 6 30, তাহলে প্লাস 6p মাইনাস 5p মাইনাস 30 ইকুয়াল টু কি হবে? 0। তাহলে এখান থেকে যদি কমনটা নিই পি, পি প্লাস 6, এখানে -5 কমনটা না, তাহলে পি প্লাস কি হয়ে যাবে? 6 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে কি আসছে? পি প্লাস 6 একটা আসছে, একটা পি মাইনাস 5 ইকুয়াল টু 0। আমরা মান বসাচ্ছি, দেখো যদি মান বসাই তাহলে পি প্লাস 6 ইকুয়াল টু একটা 0 আসছে, এটা পি মাইনাস 5 ইকুয়াল টু কি আসছে? 0। তাহলে পি এর মান কি আসছে? -6। তাহলে পি সমান আমরা কি জানি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি আসছে? -6 একটা আসছে। সেম এখানে পি ইকুয়াল টু 5 আসছে, তাহলে পি এর মান কি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি আসছে? 5। তাহলে একটা 5 আসছে আর একটা -6 আছে। অপশন নম্বর কত টাকা আছে? ডি নম্বর অপশন আছে। দেখো 5 ও -6 আছে, তাহলে এটা হচ্ছে ডি দাগের অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপরটা 3 দাগেরটা চলো। 3 দাগেরটা এখানটায় হয়ে যাবে। 3 দাগেরটা বলেছে একটি ফাঁপা ঘনকের ভিতরে 6√3 সেমি একটি দণ্ড রাখা হলে ঘনকটির আয়তন কত? একটি ফাঁপা ঘনকের ভিতরে 6√3 দণ্ড একটি রাখা হলে ঘনকটির আয়তন কত হবে? তাহলে যদি একটা ঘনকের মধ্যে সর্ববৃহৎ যদি একটা দণ্ড রাখা যায় তাহলে ওটা কর্ণ বরাবর হবে, তাই তো, কর্ণ বরাবর। তাহলে আমরা কি জানি? আমরা জানি ঘনকের কর্ণ মানে কি হবে? ঘনকের কর্ণ, কর্ণর ফর্মুলা হচ্ছে a√3। তাহলে যেটা আমাদের দেওয়া আছে ওটা ঘনকের কর্ণ বরাবর দণ্ডটি রাখা আছে, তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি কি a√3 ইকুয়াল টু কি হবে? 6√3। তাহলে √3 কেটে গেলে a এর মান কত পেয়ে যাচ্ছে?
6 পেয়ে যাচ্ছি। তাহলে আয়তনের ফর্মুলা কি? অতএব আয়তনের ফর্মুলা হচ্ছে 6a কিউব, তো a কিউব, সরি, আয়তনের ফর্মুলা কি হবে? a কিউব। তাহলে a কিউব মানে কি? a এর মান 6, তার কিউব তার কত হচ্ছে 216 ঘন সেমি হচ্ছে, তাই তো? তাহলে ঘন সেমি, অপশন নাম্বার ডি টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 3 দাগের অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, 4 দাগেরটা কি বলেছে? 4 দাগেরটা বলেছে কি দেখো, 4 দাগের বলেছে cot 4 থিটা প্লাস cot 6 থিটা ইকুয়াল টু cot 45, এর মান বলছে থিটার মান কত হবে। আচ্ছা, এখানটায় লক্ষ্য রাখবে cot 4 থিটা প্লাস cot 6 থিটা আছে, এখানে ইনটু হবে, ঠিক আছে? এখানে একটু কারেকশন করতে হবে, না হলে অ্যান্সারটা আসবে না ওরকম। cot 4 থিটা ইনটু cot 6 থিটা হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখে নিই, cot কি লিখবো? cot 4 থিটা ইনটু cot 6 থিটা ইকুয়াল টু কি আছে? cot 45 ডিগ্রি, ঠিক আছে? এটা দেওয়া আছে। তাহলে বাদ দিয়ে cot থিটাটাকে রেখে দিচ্ছি 4 থিটা ইনটু cot 6 থিটা মানে কি 1/tan 6 থিটা, 1/tan 6 থিটা ইকুয়াল টু এটার মান হচ্ছে 1। তাহলে cot 4 থিটা এটা যদি ওপাশটায় চলে যায় কোনাকুনি, তাহলে tan কি আসবে? 6 থিটা। তাহলে বা দিয়ে cot 4 থিটা, এটাকে পুরো কোণে আমি ভেঙে নিচ্ছি। এটা আসছে কোথা থেকে? cot থিটা, এই cot 90 মাইনাস 6 থিটা, তাহলে তো এটা আসবে। আচ্ছা, একটু বুঝে নাও, এখানে এখানে cot 90 মাইনাস 6 থিটা, এটা থেকে কি আসছে? tan 6 থিটা আসছে। তাহলে tan 6 থিটা যাতে আমি কি লিখতে পারবো? cot 90 মাইনাস 6 থিটা লিখতে পারবো। তাহলে ইকুয়াল টু cot 90 মাইনাস কি আসবে? 6 থিটা। উভয় পক্ষে cot সরিয়েছি, 4 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 6 থিটা। থিটাগুলোকে একদিকে, 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90, তাহলে কত হচ্ছে? 10 থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত হয়ে যাচ্ছে? 90/10, তাহলে কত হচ্ছে? 9। তাহলে অপশন নম্বর কত হচ্ছে এটা? অপশন নম্বর হচ্ছে ডি, এটা অপশন নম্বর ডি অ্যান্সার হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরটা দেখো, 6 দাগেরটা এখানে হয়ে যাবে আমাদের। 6 দাগেরটা কি বলেছে? 2 4 3 5 4 4 5 4 6 তথ্যের সংখ্যাগুরু মান। তো সংখ্যাগুরু মান মানে কি? যেই তথ্যটা বা যে সংখ্যাটা বেশি বার থাকবে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে এখানে দেখো 1 2 3 4 4বার আছে, তার জন্য কি হয়ে যাবে? বাকিগুলো নেই কিন্তু বেশি বার, তার জন্য অপশন সিটা কারেক্ট অ্যান্সার হবে 4, ঠিক আছে? 4টে অ্যান্সার হচ্ছে অপশন সি নম্বর অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে 1 দাগের গুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। 2 দাগের কি বলেছে? 2 এর 1 দাগেরটা কি বলেছে দেখো, 2 এর 1 দাগের বলেছে √7 - 3 এর অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণীর ক্ষেত্রে আমরা কি জানি? কি যেটা রুট দেওয়া থাকবে তার সামনের সাইনটা চেঞ্জ করলে হয়ে যাবে। তাহলে এখানে -√7 - 3 হয়ে যাবে। তাহলে এটা √7 - 3 এর অনুবন্ধী করণী কি হবে? -√7 - 3, ঠিক আছে? এটা হচ্ছে অনুবন্ধী করণী। তারপরে কি বলেছে? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত? আচ্ছা, আমাদের কি মানটা দেওয়া আছে? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার মান দেওয়া আছে 1/3। মান কি বার করতে বলেছে? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, তাহলে 4টাকে ভেঙে নিলাম, মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস কি হয়ে যাবে? বি হয়ে যাবে। তাহলে এটার মান আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান 1 ইন্টু এটার মান দেওয়া আছে 1/3, তাহলে কি হয়ে যাবে? 1/3 অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? 2 দাগের অ্যান্সারটা এটা হচ্ছে 1/3। তারপর
3 দাগেরটা কি বলেছে দেখো, বার্ষিক %% হার সুদে 1000 টাকার 2 বছরে সুদে মূলে 1210 টাকা হবে। তাহলে কত পার্সেন্ট হারে? এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো, তাহলে আসল দেওয়া আছে কত, 1000 টাকা, আর সুদ আসল দেওয়া আছে কত, 1210 টাকা। সুদ আসল সমান দেওয়া আছে 1210 টাকা। তাহলে শুধু সুদ কত হবে, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দেবো, 210, 1210 মাইনাস 1000, তাহলে কত হয়ে যাবে, 210 টাকা হচ্ছে সুদ। তাহলে আই ইকুয়াল টু আমাদের মান কি বেরোবে, PRT বাই 100, তাহলে এটা 210 ইকুয়াল টু কি হয়ে যাবে, 1000 আসল ইন্টু আর এর মানটা আমাদের বার করতে হবে, আর সময়টা বলেছে 2 বাই কি হয়ে যাবে 100, তাহলে দুটো শূন্য দুটো শূন্য, এখানকার একটা শূন্য একটা শূন্য, তাহলে কত হচ্ছে 2R ইকুয়াল টু 21, তাহলে আর এর মান কি হয়ে যাবে 21/2 ইকুয়াল টু কি হবে 10 1 2, দেখো 5 2 2 1 2 আর শূন্য 10 পূর্ণ 1 2, এত অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 3-এরটা। আচ্ছা 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে যৌগিক গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার মাপক। এটা বারবার আসছে, কেন্দ্রীয় প্রবণতার মাপক। কি হচ্ছে এটা, কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। 5 দাগেরটা কি বলেছে, বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কি, কোন বৃত্তের জ্যায়ের উপর লম্ব সমদ্বিখণ্ডক। আচ্ছা এরকম একটা বৃত্ত ধরে আছে, ঠিক আছে, তাহলে এখানে একটা জ্যা নিয়েছে, তাহলে এখান থেকে যদি একটা লম্ব অঙ্কন করা হয় তাহলে এই লম্বটা কি হবে, কেন্দ্রবিন্দুগামী হবে। তাহলে এটাই অ্যান্সার বলতে হবে কি কেন্দ্রবিন্দুগামী। ঠিক আছে, তাহলে 5-এর অ্যান্সারটা। 6-এরটা কি বলেছে, 6-এরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত। কি কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান। তাহলে এটা আয়তনের ফর্মুলা আমরা কি জানি, লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান কি পাই আর স্কোয়ার এইচ, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2πr/h। তাহলে এই দুটো কি হবে সমান, তাহলে শর্তানুসারে দিয়ে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কি আসবে 2πr/h। এটা যদি আসে তাহলে দেখো পাই পাই কেটে গেল, ঠিক আছে, এইচ এইচ কেটে গেল, এখানকার আরটা সমান কি হচ্ছে আর ইকুয়াল টু আমরা কি পেলাম ব্যাসার্ধ সমান 2 পাচ্ছি, তাহলে ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস সমান কি হবে 2 × 2 সমান কি হবে 4 একক চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 4 একক। তাহলে আমাদের 2 দাগেরটি কমপ্লিট হলো, 1 আর 2 এর। আচ্ছা 3 দাগের অঙ্কগুলো কি বলেছে, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টা। ঠিক আছে, চলো আমরা করি। y ভ্যারিসাস 1/x হলে y/x এর মান বলছে অশূন্য ধ্রুবক আসবে। আচ্ছা তার মানটা বার করে দেখি, তাহলে x/y সমান কত আসছে, x/y সমান কত আসছে দেখে নি। এখানে বলা আছে y ভ্যারিসাস 1/x, ঠিক আছে, তাহলে x/y এর মান কি নিয়ে আসা যাবে, তাহলে এখান থেকে যদি আমরা মান বসাই y আমরা ভ্যারিসাসটাকে তুলে সমান ধরে নেব, একটা ধ্রুবক k ধরে নেব, k/কি আসছে x আসছে, তাহলে এখানে লিখে দেবো k একটি অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু লিখতে হবে k একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, ভেদ ধ্রুবক। তাহলে আমরা যদি এই x আর y টাকে কোনাকুনি গুণ করে নিই তাহলে সমান কি আসছে, কিন্তু আমাদের কি বলেছে x/y এর মানটা ধ্রুবক আসবে, কিন্তু কি আসছে x × y এর মানটা কি আসছে ধ্রুবক আসছে, তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। তাহলে 1 দাগেরটা কি আসবে মিথ্যা আসছে। ঠিক আছে, 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে x² x = 6 সমীকরণের বীজ সংখ্যা 1 আছে, এটা সত্য হবে। ঠিক আছে, সত্য হবে, কেন সত্য হবে, x² x = যদি 6 হয় তাহলে আমরা অনেকজন এভাবে করে নিই কি x² x = 6 ধরে নিচ্ছি, তাহলে x² এটা কোনাকুনি গুলো 6s হয়ে যাবে,
তাহলে বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখানে এক্স যদি কমন টেনে নিই তাহলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর মান একটা জিরো হচ্ছে আর একটা এক্স এর মান কি আসছে, সিক্স আসছে। কিন্তু এখানে যদি এক্স এর মান নট ইকুয়াল টু জিরো হয়, এক্স এর মান যদি নট ইকুয়াল টু জিরো হয়, এটা কথা মনে রাখবে, যদি এক্স এর মানটা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে যদি কাটাকাটি করি তাহলে কত আসবে এক্স, তাহলে এক্স এর মান কত আসছে, 6 আসছে। ঠিক আছে, এটা যদি আমাদের ইন্ডিকেট করে দেই এক্স এর মানটা নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, তাহলে একটাই বীজ হবে। যদি না করে তাহলে এরকম ব্যাপারটা যদি থাকে তাহলে দুটো আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি ধরে নেব, যেহেতু আমাদের অ্যান্সারে কি বলে দিয়েছে, আমাদের সত্য বলেছে না মিথ্যা, সত্য বলেছে, তার জন্য কি হবে, এটা সত্য এরকম ধরতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে 3-এর একটা হয়ে গেল, 2 কি হলো, এক্স এর মান 6, একটাই বীজ আসবে। ঠিক আছে, এরকম আমরা জানি কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে যদি এক্স এর মানটা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে এখানে কাটাকাটি করা যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কি আসছে, 6 আসছে, মনে রাখবে। তারপর 3 কি বলেছে, 3 বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা এর আগে বারবার এই কোশ্চেনটা আসছে, এরকম একটা কি আছে, এরকম আসছে। ঠিক আছে, তাহলে এটা একটা কি, এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, এটা তির্যক, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ঠিক আছে, 4 চলো, 4 কি বলেছে, 4 বলেছে ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর বাহুর উপর ডি এমন একটা বিন্দু যে পিডি ও কিউ আর লম্ব আছে। তাহলে এখানে বলে দিয়েছে ত্রিভুজ পি কিউ ডি সদৃশ্য কি বলেছে, পি আই আর পিডি। আচ্ছা, ত্রিভুজটা আগে অঙ্কন করি তাহলে বুঝতে পারবে। এরকম যদি একটা ত্রিভুজ হয়ে থাকে, এরকম একটা ত্রিভুজ, তাহলে পি কিউ আর আর, এখানে বলেছে লম্ব আসছে, কার উপরে লম্ব আসছে বলেছে, পিডিটা কিউ আর এর উপর, এখান থেকে পিডিটা কিউ আর এর উপরে লম্ব আসছে। তাহলে এখানে দেখো ত্রিভুজটা সর্বসম হচ্ছে, কিন্তু দেখো কেন সর্বসম হচ্ছে, এখানে উভয় পক্ষে যদি লম্ব হয় তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মাঝখানেটা সাধারণ বাহু, আর এই যে শীর্ষ কোণটাকে দুটো ভাগে ডিভাইডেড করছে, তার জন্য কি দুটো কোণ একটা বাহু মিলে আছে, তার জন্য সর্বসম। যদি সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারবো, দুটো এটা পি কিউ ডি আর একটা পি ডি আর, এ দুটো কি হবে, সদৃশ হবে, তাহলে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ঠিক আছে, এটা 4 অ্যান্সারটা। 5 কি বলেছে, 5 বলেছে 5 বলেছে একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধনের অনুপাত দেওয়া আছে 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে আমরা জানি কি মূলধনের অনুপাতটা আর লভ্যাংশের অনুপাতটা কি হবে, সমান হবে। তাহলে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত যদি সমান হয় তাহলে এটা 5:4 যদি আসে, আমরা লভ্যাংশের অনুপাতটা বার করে দেখছি। তাহলে লাভের অনুপাত এভাবে লিখে নেব, রাজু ও কার বলেছে, আসিফের লাভের অনুপাত, আসিফের লাভের অনুপাত কত হয়ে যাবে, 80 অনুপাত 100 দেওয়া আছে, তাহলে একটা শূন্য 2 দিয়ে 4 আর 2 দিয়ে 5, তাহলে 4:5 আসছে। কিন্তু আমাদের কত দেওয়া আছে, 5:4 দেওয়া আছে, তার জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 6 চলো। আচ্ছা, 6 কি বলেছে, 6 বলেছে এখানে যদি 0 ডিগ্রি কি বলেছে, ইকুয়াল আর লেস দেন থিটা হয়, তাহলে লেস দেন কি বলেছে 90 ডিগ্রি হয়, তাহলে sec স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সর্বনিম্ন মান কত হবে, 2 হবে। তার আগে একটা কথা আমি বলে রাখি কি, যে কোনো সংখ্যার মাইনাস হলো বা যে কোনো সংখ্যার যদি বর্গ থাকে তাহলে ওর মানটা কি আসবে, পজিটিভ মান আসবে, আর ওর সর্বনিম্ন মান হচ্ছে 0, এটুকু মনে রাখবে। যে কোনো রাশির যদি বর্গ থাকে তাহলে ওর মান সবসময়
পজিটিভ থাকে, মানে ধনাত্মক আসবে, আর ওর সর্বনিম্ন মান কি 0 হবে। এটুকু কথা মনে রাখবে। তাহলে চলো আমরা একটা কাজ করি, কি এখান থেকে যদি আমরা লিখি সেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা তার স্কোয়ার, তাহলে এটার সর্বনিম্ন মানটা কি হতে পারে, হয় 0 হতে পারে, তাহলে 0 থেকে বড়, এই কথাটাই বোঝাচ্ছিলাম। ঠিক আছে, যদি এটা হয় তাহলে এটা একটা ফর্মুলা চলে আসছে, কি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে কি আসবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা আর কস থিটা প্লাস কি আসবে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, বা এখানে কি গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার কি হবে 0 হয়ে যাবে। আচ্ছা, সেক স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাটাকে একদিকে নিয়ে আসি, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস কি আসবে 2। আচ্ছা, এখানে সেকটাকে আমরা কি লিখতে পারবো, 1 বাই কস লিখতে পারবো। 1 বাই কস থিটা ইন্টু কস থিটা গ্রেটার দেন 0। তাহলে কস কস যদি কেটে যায় তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমি এখানে কি পাচ্ছি -2 গ্রেটার ইকুয়াল 0 আসছে। তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমি -2টাকে যদি ওপাশটায় পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। এখানে একটা কথা বুঝো, কি সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান এটার মান কি হতে পারে, হয় 2 হতে পারে, তা না হলে 2 এর থেকে বেশি হতে পারে। তাহলে সর্বনিম্ন মান কি হবে, 2 হচ্ছে, তাই তো। কি বলেছে, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে হয় 2 হবে, নাহলে 2 এর থেকে কি হবে, বড় হবে। তাহলে সবচেয়ে কম মান কি 2, তাহলে সর্বনিম্ন মান কত আসছে, 2 আসছে। তাহলে এটা কথাই তো বলেছে, তাহলে কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 6 দাগেরটা হয়ে গেল। তারপর চলো 4-এর অঙ্কগুলো আমরা শুরু করি। চারের অঙ্ক কি বলেছে, তিনটি সংখ্যা x1 x2 x3 এর গড় 15 হলে x1 - 2 x2 + 1 x3 - 5 সংখ্যা তিনটির গড় নির্ণয় করতে বলেছে। তাহলে x1 x2 আর x3 গড় মানে কি বুঝি আমরা, এ তিনটার যোগফল ডিভাইডেড তিনটা সংখ্যা, তার জন্য 3 ইকুয়াল টু 15 হবে। তাহলে x1 + x2 x3 এর মানটা আমরা কত পেয়ে যাবো, 3 × 45। সেটা বার করে রাখবো, আর এখান থেকে আমাদের মানটা তাহলে গড় মানটা বার করতে পারবো। তাহলে কিভাবে করব দেখো, যেহেতু আমাদের বলে দিয়েছে x1 x2 ও x3 এর গড় কত বলেছে, 15। তাহলে এটা মানে আমরা কি জানি, x1 + x2 + x3 ইকুয়াল টু কি হবে, 15। যেহেতু তিনটা সংখ্যা 3 দিয়ে কি করে দেব, ডিভাইডেড করে দেব। তাহলে কি হয়ে যাচ্ছে, x1 + x2 + x3 আর 3 × 15 কত হয়ে যাবে, 45। 3 × 15 45 হয়ে যাবে। তাহলে এটুকু মান আমরা বার করে রাখছি। আমাদের কি চেয়েছে, অতএব কিছু কিছু সংখ্যা, তিনটা সংখ্যা চেয়েছে। কি কি বলেছে, সংখ্যা তিনটা হচ্ছে, একটা x1 - 2 এটা একটা সংখ্যা, তাহলে প্লাস বাকি সংখ্যাটা প্লাস দিয়ে বসিয়ে দিচ্ছে, x2 + 1 প্লাস কি হবে x3 - 5। তাহলে কটা সংখ্যা, এটা একটা, দুটো, আর এটা একটা, তিনটা। তাহলে ডিভাইডেড কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। বাদে আমরা x1 x2 আর x3 এটিকে একদিকে নিয়ে চলে আসছে। তাহলে বাকিগুলোকে যোগ বের করছি, -5 আর -2 -7, এখান থেকে -1 বাদ দিয়ে দাও, তাহলে -6 ডিভাইডেড কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এটার মান আমরা কিন্তু জানি, কত মান পেয়েছি, 45। 45 - 6 ডিভাইডেড 3, তাহলে এখানে কত হচ্ছে, 39/3। তাহলে 3 3 13 39, অ্যান্সার কত পেলাম, 13 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে x1 - 2 আর x2 + 1 আর x3 - 5 এই তিনটা সংখ্যার গড় হচ্ছে 13। তারপরটা চলো 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে এই যে 50% বৃদ্ধি পাচ্ছে, তার আগে তো তার একটা দৈর্ঘ্য আছে, তাহলে ধরে নিব সেটা কি, দৈর্ঘ্য আছে কত, গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নেব r ধরে নেব। ঠিক আছে, তারপর r ধরা অনুসারে আমরা ক্ষেত্রফলটা বার করব, আবার কি করব, ওই 50% বৃদ্ধি করে আবার ক্ষেত্রফল বার করব। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি কি, ধরি গোলকের ব্যাসার্ধ, ধরি গোলকের
ব্যাসার্ধ কত হয়ে যাবে, আর হয়ে যাবে। তাহলে গোলকের বক্র সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 4πr² বর্গ একক, তাই তো? এটা হচ্ছে, তাহলে এখানে আর একক ব্যাসার্ধে এখানে এটা হয়ে যাচ্ছে, তাহলে আর এককের 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে, তার মানে ব্যাসার্ধটা 50% যদি বৃদ্ধি করি তাহলে এখন ব্যাসার্ধ কত হবে, বৃদ্ধি পেলে কি বাড়বে, তাহলে প্লাস কার থেকে বৃদ্ধি পাচ্ছে, আর থেকে 50 বাই কত হয়ে যাবে 100, কাটাকাটি করলে কত আসছে, আর প্লাস আর বাই কত আসবে নিচে 2 চলে আসবে, তাহলে কত আসছে 2 আর প্লাস আর সমান কি আসছে 3r/2, এত এত একক আসছে এটা। তাহলে এখন যে বৃদ্ধি হলো তা এখন লিখে দেবো, এখন সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফলটা কি আসবে πr², তাহলে 4πr², যাতে কি আসবে 3r/2 তার হোল স্কোয়ার, তাহলে 4 বসে গেল, পাই বসে গেল, আর 3 এর স্কোয়ার মানে কত হবে 9r²/4, তাহলে 4 4 কেটে গেল 9πr² বর্গ একক, এটা পেলাম। ঠিক আছে, এখন ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পেয়েছে, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটা বৃদ্ধি পেয়েছে 9πr² মাইনাস 4πr², এই যে আগেরটা এটা থেকে বৃদ্ধি পেয়েছে, কত পেয়েছে তাহলে 5πr² বর্গ একক, এতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা যদি বৃদ্ধি পায় তাহলে অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি পেয়েছে কত হবে, এটা বেড়েছে কত 5πr², কত থেকে বেড়েছে 4πr² ইন্টু কি হয়ে যাবে 100, তাহলে πr², 4 দিয়ে কত হয়ে যাবে 25, তাহলে 4 কত হবে 125%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 এর অ্যান্সারটা। তাহলে 2 দাগেরটা হয়ে গেল, 3 দাগেরটা কি বলেছে চলো, আচ্ছা 3 দাগেরটা কি বলেছে, 4-এর 3-এরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি আর আয়তন 100 পাই ঘন সেমি, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা তাহলে ধরে নিচ্ছি ব্যাসার্ধ কত শঙ্কুটির, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর একক বা আর সেমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা কত হবে 12 সেমি, যদি 12 সেমি হয় তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তনের ফর্মুলা কি হবে, দেওয়া আছে আমাদের 100 পাই ঘন সেমি। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি ব্যাসার্ধ ধরি আর এটা উচ্চতা যদি ধরি তাহলে এখান থেকে একটা আমরা ফর্মুলা পাবো শঙ্কুর, তাহলে শর্তানুসারে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 পাই r² h, তাহলে h এর মানটা কত দেওয়া আছে এটা লিখে নি আগে 100 পাই, তাহলে পরে আছে 1/3 পাই r², h এর মান কত 12 ইকুয়াল টু 100 পাই, তাহলে এখানে পাই কেটে গেল 3 4 12, তাহলে এখানে 4 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হয়ে যাবে, 4 দিয়ে যদি কাটাকাটি করে 25 হয়ে যাবে, তাহলে বা দিয়ে r² সমান কত হয়ে যাবে 25, তাহলে বা দিয়ে r সমান কত √25 ইকুয়াল টু কত হয়ে যাবে 5 হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হচ্ছে 5 সেমি। তারপরে 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এ বি সি বিন্দু থেকে ত্রিভুজটির উচ্চতাগুলি ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে A1 B1 এবং C1 বিন্দুতে ছেদ করেছে। যদি কোণ ABC ইকুয়াল টু 40 ডিগ্রি হয় 45 ডিগ্রি হয় তবে কোণ A1 B1 C1 এর মান কত হবে। আচ্ছা, এটা যদি হয় তাহলে কি করবা, এখানে আমি চিত্রটা অঙ্কন করি তাহলে বুঝতে পারবে। এরকম একটা চিত্র আসছে, ঠিক আছে, এখান থেকে একটা চিত্র আসছে, এখানে মাঝখানে একটা ত্রিভুজ অঙ্কন হচ্ছে এ বি একটা সি, ধরে নিচ্ছি এ বি আর সি। তাহলে এখান থেকে একটা মধ্যমা আসছে A1 যেটার নাম, এখান থেকে একটা যাবে এটার নাম দিয়েছি B1, আর এখান থেকে একটা যাবে এটার নাম হচ্ছে C1। তাহলে সবগুলোকে আমরা কি করে দিচ্ছি, যুক্ত করে দিচ্ছি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে A1 B1 আমাদের মানটা কি চেয়েছে, C1 B1 A1 বা A1 B1 C1, এই যে এর মানটা চেয়েছে আমাদের কাছে। কিভাবে বার করব, আচ্ছা এখানে লিখে নিই আগে কি এ বি সি সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে। সূক্ষ্মকোণী যে ত্রিভুজ হয় তাহলে ও ত্রিভুজের কি হবে, এখানে ও এটা মাঝখানে ও বিন্দু, তাহলে ও ত্রিভুজের কি হয়ে যাবে, পরিকেন্দ্র, পরিকেন্দ্র। তাহলে কোণ এ বি সি সমান কি হবে 45 ডিগ্রি, এটা মান বের হচ্ছে। তাহলে এখানে দেখো এ সি চাপের, এ সি বৃত্তচাপের সাপেক্ষে, এ সি বৃত্তচাপের সাপেক্ষে ত্রিভুজ কোণ এ বি সি, এ বি সি এটা কি হচ্ছে কেন্দ্রস্থ পরিধস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এবং কি আসবে, এই যে এই কোণটা আসবে এ ও সি, কোণটা আসবে কেন্দ্রস্থ কোণ। তাহলে কোণ এ ও সি কি হবে, কেন্দ্রস্থ কোণ, এ ও সিটা কি হচ্ছে কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা কি জানি, বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয়, বা কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এই কোণটা যদি আমরা লিখি এভাবে লিখতে পারবো, অতএব কোণ এ ও সি ইকুয়াল টু 2 ইন্টু এ বি সি। তাহলে 2 ইন্টু এ বি সি মানে কি 45 ডিগ্রি আমাদের জানা আছে, তাহলে কত আসছে 90 ডিগ্রি চলে আসছে। যদি 90 ডিগ্রি আসে, এখানে একটা কোণ আর একটা উল্লেখ করছে, দেখো এটা কোণের মান যদি আমি এটা পেয়ে যাই 90, তাহলে এই কোণটা এটা দুটো সরলরেখা ছেদ করেছে মাঝখানে ও বিন্দুতে, তাহলে এটা একটা বিপরীত কোণ হচ্ছে। তাহলে A1 ও আর C1 এটার মান কি হবে 90 ডিগ্রি, কারণ এটা সমষ্টি কি হবে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে কোণ A1 ও C1 ইকুয়াল টু কি হবে 90, যেহেতু বিপরীত কোণ, ঠিক আছে, বিপরীত কোণ আমি ইন্ডিকেট করে দিলাম এখানে, ঠিক আছে। এটা বিপরীত কোণ পেলাম। এবার আমরা কি চাপের উপরে, A1 আর C1 বৃত্তচাপের সাপেক্ষে, সাপেক্ষে আমরা ডিটেলসটা লিখছি এটার জন্য, কারণ এটাতে 2 মার্ক আছে, আমি যদি শর্টকাটে করে নিই তাহলে মার্কটা দেবে না, ঠিক আছে। A1 C1 বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণটা কি হচ্ছে, কেন্দ্রস্থ কোণ, এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। কি কোণের নাম, কেন্দ্রস্থ কোণ, এটা পরিধস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের নাম কি, কোণ A1 ও C1, এই যে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা কি হয়ে যাবে বৃত্তস্থ বা পরিধস্থ কোণ। এবং বৃত্তস্থ কোণ কি হয়ে যাবে, বৃত্তস্থ কোণ A1 B1 C1 এটা যদি হয় তাহলে আমরা কি জানি, এটা কোণের এটা অর্ধেক, তাহলে দুটোকে যদি আমি সমান করতে যাই তাহলে এটাকে 2 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে শর্তানুসারে 2 ইন্টু A1 B1 C1 ইকুয়াল টু কি হয়ে যাবে কোণ A1 ও C1।
তাহলে A1 B1 C1 ইকুয়াল টু এটার মান আমরা কত জানি 90, আর এটা গুণ আকারে আছে এপারে এসে 2 হয়ে যাবে, কত হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে মানটা কত পেলাম 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর চলো 5 দাগের অঙ্কটা এখানটায় করে নিই আমরা। হ্যাঁ, তাহলে 5 দাগের অ্যান্সারটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে এ স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে, যেখানে এ ও বি কি হবে, ধনাত্মক হবে। এর আগেও বলেছি কি যে কোনো রাশির যদি বর্গ থাকে তাহলে ওর মানটা কি হবে, সবসময় ধনাত্মক আসবে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করব, যেহেতু এ স্কোয়ার দেওয়া আছে বাই কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, তাহলে ইকুয়াল টু কি আসবে, এ 1/cos মানে কি sec স্কোয়ার এক্স প্লাস 1/sin মানে কি হবে কোসেক স্কোয়ার এক্স, এটা আসছে। তাহলে বা দিয়ে এ স্কোয়ার, এটাকে যদি আমি ভেঙে নিই, sec স্কোয়ার এক্স মানে কি 1 প্লাস tan স্কোয়ার এক্স হবে, প্লাস বি স্কোয়ার কোসেক মানে কি হবে 1 প্লাস cot স্কোয়ার এক্স। ঠিক আছে, তারপরে মানটা কি আসবে, এ স্কোয়ার দিয়ে আমি এটিকে গুণ করে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স প্লাস এগুলোকে গুণ করে নিচ্ছি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কট স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে এই স্কোয়ার দুটোকে একদিকে নিয়ে আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাকি কি পড়ে থাকছে প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কট স্কোয়ার এক্স। তারপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে যদি আমি দেখতে যাই তাহলে এটাকে দেখো, এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার, তাহলে আমি এভাবে লিখতে পারবো এ ট্যান এক্স তার হোল স্কোয়ার প্লাস বি কট এক্স তার কি হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপরের মানটা কি আসবে, এটাকে যদি আমি লিখতে যাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এটা ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ মাইনাস বি বি প্লাস 2ab, 2a মানে কি ট্যান এক্স আর বি মানে বি কট এক্স। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসে গেল প্লাস এখানে কি আছে এ ট্যান এক্স মাইনাস বি কট এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে দেখো ট্যান মানে 1/cot, তাহলে কট কট কেটে যাবে। ঠিক আছে, ট্যান ট্যান আর কট কট কেটে যাবে, তাহলে কি থাকছে এখানে শুধু 2 থাকছে, এ আর বি থাকবে। ট্যান এক্স আর কট এক্সটা কেটে যাবে, হয় ট্যানের জায়গাতে 1/cot লিখবো তাহলে কট কট কেটে যাবে, বা কটের জায়গাতে 1/tan লিখলে এটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে 2ab থাকছে। ঠিক আছে, 2ab থাকছে, তাহলে এই 2abটাকে আমরা সামনে নিয়ে চলে আসছি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস কি আসবে এ ট্যান এক্স মাইনাস বি কট এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানটায় দেখো এটা একটা ফর্মুলা চলে আসলো, কি আসলো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এটা আসছে এ ট্যান এক্স মাইনাস বি কট এক্স তার হোল স্কোয়ার। আমরা প্রথমেই বলে দিয়েছিলাম কি যে কোনো একটা রাশির কি হবে, যদি আমি স্কোয়ার করি তাহলে ওর মানটা পজিটিভ আসবে মানে ধনাত্মক আসবে, তাহলে সর্বনিম্ন ধনাত্মক মান কি 0 হবে। তাহলে এটার মান যদি আমরা 0 ধরি তাহলে সর্বনিম্ন মান কি এর সঙ্গে 0 যোগ করলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এর মান যদি 0 থেকে বড় ধরি তাহলে এটা মানটা এটার সঙ্গে প্লাস হবে, কিন্তু আমাদের যেহেতু সর্বনিম্ন মান তাহলে এটা সমান আমরা কি ধরতে পারবো এ ট্যান এক্স মাইনাস বি কট এক্স তার হোল স্কোয়ার। এটা কি হবে, হয় 0 হবে নাহলে 0 থেকে বড় হবে, তাহলে সর্বনিম্ন মানটা কি 0 হবে। তাহলে 0 এতে এটা ধরি তাহলে আমাদের মান কি আসছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে সর্বনিম্ন মান। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার আমার। অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখে নেবে একটু। তাহলে 5 দাগেরটা হয়ে গেল।
তারপর চলো 6 দাগে কি বলেছে। 6 দাগেরটা 4-এর 6 নম্বরটা কি বলেছে দেখো। 4-এর 6 দাগেরটা বলেছে ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অতিভুজ এসি কে ডি বিন্দুতে স্পর্শ করে যদি এডি ইকুয়াল টু 30 সেমি এবং ডিসি ইকুয়াল টু 3 সেমি হয় তবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এরকম একটা চিত্র আসছে, এরকম একটা চিত্র আসছে, ঠিক আছে। তাহলে এর মাঝখানে বলে দিয়েছে একটা বৃত্ত, অন্তর্বৃত্ত আছে, তাহলে এটা বৃত্ত একটা ধরে নিলাম। তাহলে বৃত্তে যদি আমি এটা এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, তাহলে এখানে এটা কেন্দ্রবিন্দু, তাহলে এখান থেকে একটা স্পর্শক ডি আসছে, এখান থেকে একটা ই আসছে, আর এটা একটা কি আসছে এফ আসছে, ঠিক আছে। তাহলে এখানে কি কি বলে দিয়েছে, এ ডি সমান 10 বলে দিয়েছে, আর ডিসি সমান 3 বলে দিয়েছে, আর কিছু বলেনি। তাহলে আমরা মান কি করব, এটা দেখো কোন একটা বৃত্তের যদি স্পর্শকটা বহিস্থ কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে বাইরের যেগুলো এই যে এই মানগুলো থাকে এদের পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এটা যদি 10 হয় তাহলে এটাও কি হয়ে যাবে, 10 হবে, এটা স্পর্শকের নিয়ম অনুসারে। তাহলে এটা যদি 3 হয় তাহলে এ পাশটাও কি হবে, 3 হবে। এবার আমরা এটার মান কিন্তু জানি না, তাহলে তার আগে আমরা এডি সমান 10, আর একটা কি বলেছে ডিসি সমান 3 বলে দিয়েছে, তাহলে গোটাটা এসি সমান কি হবে 10 প্লাস 3 ইকুয়াল টু কত হবে 13 হয়ে যাচ্ছে। এটা আমাদের অ্যান্সার আসছে, ঠিক আছে। এবার এটা যদি অ্যান্সার হয় তাহলে একটা কথা মনে রাখো, তাহলে এটা অতিভুজ হয়ে যাচ্ছে, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার মানে 13 স্কোয়ার মানে কত হবে আমাদের 169 আসছে। তাহলে এদের দুটোর মান এমন নিতে হবে যেন 169, তাহলে এখানে 10 যদি হয় তাহলে এর যদি আমি 2 এখানে ধরে নাও, 2 নিচ্ছি সাপোজ, তাহলে 144, এখানে 2 হলে 5, 5 এর স্কয়ার 25, তাহলে 144 আর 25 169 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটার মানটা কি ধরতে পারছি, 2 ধরতে পারছি। এটুকু একটু বার করতে হবে লজিক লাগিয়ে। এবার তোমরা সমকোণী ত্রিভুজের শর্তানুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারেও বার করতে পারো। এটাকে x x ধরে নিবা, তাহলে x ধরে মানটা বার করে নিবা, ওটা করলে হবে। আমরা কিন্তু এখানে মানটা পেয়ে যাচ্ছি, তার জন্য আমরা এটা 2 ধরে নিচ্ছি, তাহলে এটাও 2 এটাও 2। তাহলে কিভাবে লিখবো এটা করাটা, তাহলে এখানে লিখে নেব কি এ ডি ইকুয়াল টু এ এফ ইকুয়াল টু কত হবে 10, ঠিক আছে। এখানে বি এফ ইকুয়াল টু বিই ইকুয়াল টু কি হবে 2, আর একটা কি পাচ্ছে ডি সি ইকুয়াল টু ই সি ইকুয়াল টু কত হবে 3। এটি কিন্তু আমরা মান পাচ্ছি। তাহলে এটা মান যদি হয় তাহলে আমরা কি আরেকটা জিনিস পাবো, কি অন্তর্বৃত্তে একটা ব্যাসার্ধ সূত্র আছে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধের তোমরা মনে রাখবে সূত্র, কি সূত্রটা, সূত্র আর ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ। তাহলে লম্ব প্লাস ভূমি মানে কি এ বিটা লম্ব, ভূমি বিসি, আর মাইনাস অতিভুজ মানে এসি, ডিভাইডেড কি হয়ে যাবে 2 হয়ে যাবে। এটা হচ্ছে সূত্র। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের কিভাবে বার করব, লম্ব প্লাস যদি সমকোণ ত্রিভুজ হয় তো লম্ব প্লাস ভূমি, ঠিক আছে, মাইনাস কি হবে অতিভুজ হবে। তাহলে এখান থেকে এটা এ বি এর মান আমরা জানি কত, এ বি এর মান, তাহলে এ বি সমান কত পেয়েছি, এ বি এটা 10 আর এটা 2, তাহলে কত হয়ে যাচ্ছে 12 হয়ে যাচ্ছে, যোগ বিসি সমান 5 পেয়েছি, মাইনাস এসি সমান 13 পেয়েছি, বাই কত 2। তাহলে এখানে কত হয়েছে 17 বিয়োগ 13/2, তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে 4/2 কাটাকাটি করলে কত আসছে 2 আসছে। তাহলে এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধে কত হবে 2 হবে, আর এর মানটা কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 6 দাগেরটা এটা অ্যান্সার। তারপর চলো 7 দাগে কি বলেছে। 7 দাগেরটা কি বলেছে চলো। 7 দাগেরটা বলেছে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু যার এসি ইকুয়াল টু বিসি এবং এ বি স্কোয়ার ইকুয়াল টু 2ac স্কোয়ার হলে কোণ সি এর পরিমাপ কত হবে। আচ্ছা, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি, এরকম একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে ধরে নিচ্ছে,
এরকম একটা, তাহলে বলে দিয়েছে এ বিটা আর এ সিটা, এটা আর এটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এ বি আর এ সিটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। যদি এ বি আর এ সিটা সমান হয়, এ বি আর এ সি বলেছে না বিসি বলেছে, দাঁড়া, এ বি আর বিসি, এ বি আর বিসি, এ সি আর বিসি, এ দুটো যদি সমান হয় তাহলে এটা কি হয়ে যাবে, সমদ্বিবাহু হয়ে যাচ্ছে। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয়, এই দুটো যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয়ে যাবে, পরস্পর সমান হবে। এবার আমাদের এখানে একটা শর্ত আসছে, কি শর্ত দিয়েছে, এ বি স্কোয়ার ইকুয়াল টু 2ac। তাহলে এটা আমরা যদি ধরে নিই, এটা একটা সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে যদি ধরে নিই, তাহলে কি আসবে বলতো, এটা অতিভুজ যদি ধরে নিই আমরা, এ বি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ বি স্কোয়ার রেখে দিলাম, তাহলে এ সি স্কোয়ার এটাও রেখে দিলাম, বিসি এর জায়গাতে কি লিখতে পারবো আমরা, এ সি স্কোয়ার, যেহেতু এ সি আর বিসি কি আছে, সমান, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু 2 এ সি স্কোয়ার। তাহলে এটা শর্ত তো আমাদের মেনে যাচ্ছে। তাহলে এটা শর্ত কার ক্ষেত্রে শুধু প্রযোজ্য, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এটা সি কোণটার মান কত হবে, সি কোণ ইকুয়াল টু কি হবে, 90 ডিগ্রি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটুকু মানাতে হবে কি আমাদের এটা সমকোণী ত্রিভুজ। এটুকু বার কিভাবে করব, এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারবো কি এটা একটা সমকোণী ত্রিভুজ, অতএব সি কোণটা কি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 7 দাগেরটা হয়ে গেল। 8 দাগেরটা কি বলেছে, চলো 8 দাগেরটা বলেছে এ অনুপাত বি সমান 3:2 আর বি অনুপাত সি সমান কি হবে, 3:2 হলে এ প্লাস বি আর অনুপাত বি প্লাস সি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটা সহজ আর অঙ্ক, কিভাবে বার করবো, দেখো এ অনুপাত বি ইকুয়াল টু কি দেওয়া আছে, 3 আর 2 দেওয়া আছে, একটা বি অনুপাত সি দেওয়া আছে, 3:2 দেওয়া আছে। আচ্ছা, এখানে বি এর মান 2 হচ্ছে আর এখানে বি এর মান 3 হচ্ছে, এটা মান কি সমান হচ্ছে, হয় না। তো আমাদের কি করতে হবে, প্রথমে দুটো বি এর মানটাকে সমান করে দেবো। তাহলে কিভাবে করব, নিচের বি এর মানটা দিয়ে উপরটাকে গুণ করব। তাহলে 3 3 9 অনুপাত 3 2 6, আর নিচেরটাকে উপরের বি এর মানটা দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে, 3 2 6 অনুপাত 2 2 4। তাহলে দেখো বি এর মানটা এখন সমান হয়ে যাচ্ছে। তাহলে কি কি পেলাম, এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু কি হয়ে যাবে, 9 অনুপাত 6 অনুপাত 4, এটা হয়। তাহলে এটা যদি হয় তাহলে এখানে মান একটু ধরে নিই, তাহলে এ সমান 9 যেহেতু আছে 9 কে ধরে নিলাম, বি সমান 6 কে ধরে নিলাম, সি সমান 4 কে ধরে নিলাম। তাহলে আমাদের মান কি চেয়েছে, মান চেয়েছে এ প্লাস বি অনুপাত বি প্লাস সি। তাহলে এখানে এ এর মান কত হবে, এর মান দেওয়া আছে 9k প্লাস বি এর মান 6k অনুপাত বি এর মান কত, 6k প্লাস সি এর মান 4k। তাহলে কত, 9 আর সব 15k অনুপাত 10k। তাহলে কে কে কেটে গেল, 5 দিয়ে 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 3:2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 8 দাগের অঙ্কটা হয়ে গেল। তারপর চলো 9 দাগেরটা কি বলেছে, 4 9 দাগেরটা কি বলেছে দেখো, 4 9 দাগেরটা বলেছে এক্স ভ্যারিসাস ওয়াই এবং ওয়াই এর মান কি বলেছে, 8 বলেছে, যখন এক্স সমান কত 2, তাহলে ওয়াই এর মান 16 হলে এক্স এর মান কত হবে। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা কে এর মানটা বার করব, আমরা এটা দ্বিঘাত সমীকরণ অঙ্কতে আছে। তাহলে এক্স ভ্যারিসাস ওয়াই, ভেদের অঙ্কতে আছে, সরি, এক্স ভ্যারিসাস ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে, এক্স সমান কে ওয়াই। তাহলে কে এর মান যদি আমি বার করতে চাই এখান থেকে, দেখো আমরা কি জানি, এখানে লিখে দেবা কে এক অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু লিখতে হবে, নাহলে তোমাদের মার্ক পাওয়া যাবে না কিন্তু। তাহলে এক্স এর মান দেওয়া আছে 2 আর ওয়াই এর মান 8 দেওয়া আছে। তাহলে মানটা যদি বসাই, এক্স এর জায়গাতে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, কে থেকে গেল, আর ওয়াই এর জায়গাতে কি 8 হয়ে গেল।
তাহলে যদি কাটাকাটি করি তাহলে 2/8 ইকুয়াল টু কি কে, তাহলে 1 আর 4, তাহলে কে এর মান কি আসছে 1/4, এটা মান পেলাম। ঠিক আছে, এটা হলো কে এর মান পেলাম। তাহলে y ইকুয়াল টু আবার দিয়ে লিখে দেবো, আবার y ইকুয়াল টু কত বলেছে 16 হলে, এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, কে ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কে ওয়াই। তাহলে এখানে এক্স এর মানটা বার করতে হবে, কে এর মান কত পেয়েছি 1/4 ইন্টু ওয়াই এর মান কত বলে দিয়েছে 16, 4 একে 4, 4 4 16, তাহলে এক্স এর মান কত পেয়ে যাচ্ছি 4 পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের 9 দাগেরটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 9 দাগের অ্যান্সার। 10 দাগেরটা কি বলেছে চলো, 10 দাগেরটা কি বলেছে, 10 দাগেরটা বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করতে বলেছে। কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার বার করতে বলেছে, 4 বছরের সুদটা হবে আসলের কি হয়ে যাবে 8/25। আচ্ছা, তাহলে আসল সমান আমরা ধরে নিচ্ছি, এখানে ধরি আসল সমান পি টাকা ধরে নিচ্ছি, তোমরা যদি অন্য এক্স টাকা ধরো কোনো যায় আসে না, যা ধরো। তাহলে সুদটা কত হবে বলেছে আসলের 4/25, তাহলে কত হবে 4p/25 টাকা, এটাই তো। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে 100, তাহলে আই এর মান কত 4p/25 আর ইকুয়াল টু পি এর মান পি, আর এর মান চেয়েছে আমাদের কাছে, আর টি এর মান 4 বলে দিয়েছি বাই 100। তাহলে এখানে পি পি কেটে গেল, 4 4 কেটে গেল, 25, 25 কে 4 দিয়ে তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে কত বলেছে, এখানে 8p দেওয়া আছে না, কত দেওয়া আছে 8/25 দেওয়া আছে, সরি এখানে 8/25 দেওয়া আছে, তার জন্য 8/25 হবে। তাহলে এখানে কত হয়ে যাবে 8 হবে, তাহলে এখানে 2 থাকছে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 4 2 8, তাহলে আর ইকুয়াল টু 8% হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে 8/25 আছে, আমি 4/25 লিখেছিলাম, 8/25 আছে, তাহলে 8p/25 হচ্ছে। ঠিক আছে, যদি অন্য কোনো মান দেওয়া থাকলে তাহলে ওই শুধু মানের জায়গাটা চেঞ্জ হবে, বাকিগুলো সব এক থাকছে। 10 দাগেরটা কমপ্লিট। তারপর চলো 11 দাগেরটা। 11 দাগেরটা কি বলেছে, 4/11, 4/11টা বলে দিয়েছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। এটা অঙ্কটা অনেকবার আসলো, কিন্তু আমাদের রায়মার্টিন গুলোতে সেটগুলোতে এসেছিল, এটা বারবার আসছে। ঠিক আছে, তো চলো অঙ্কটা করি। 400 টাকা, তাহলে এটা পি এর মান, আর 441 মানে এ এর মান সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে কি সুদের হারটা বার করতে বলেছে, তাহলে আমরা কি জানি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। তাহলে এ এর মান কত 441 ইকুয়াল টু কি হয়ে যাবে 401 প্লাস আর বাই 100, আর এন এর মান বলে দিয়েছে 2, তাহলে 2 লিখে দিলাম। 441 এই 400 এপারে চলে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু কি আসবে 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। তাহলে একে স্কোয়ার আকারে লেখা যাবে, কিন্তু 21 বাই কি হয়ে যাবে 20 তার হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। আমরা সূচকের নিয়ম অনুসারে উভয় পক্ষ থেকে স্কোয়ারটা তুলে দিচ্ছি, তাহলে 21/20, আর এখান থেকে দেখো প্লাস 1টা পরে এসে কি হবে -1 হয়েছে, ইকুয়াল টু আর বাই কত হয়ে যাবে 100। তাহলে হরগুলো লসাগুলো 20, 21 উপরে আর 20 একে 20, তাহলে কত হয়েছে আর বাই 100, আর বাই কত হয়ে যাচ্ছে 100 বাদে 1/20 ইকুয়াল টু আর বাই 100, তাহলে 0 0 আর 0 5, তাহলে কি হয়ে যাবে আর এর মান হয়ে যাচ্ছে 5%, আর এর মান কত হচ্ছে 5%, তাহলে এটা হয়ে গেল। তারপর 12 দাগেরটা কি বলেছে চলো, 12 দাগের অঙ্কটা বলে দিয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত বলেছে।
আচ্ছা, এটা সেম টু সেম আমাদের ত্রিকোণমিতি প্রথম অধ্যায় কোণ সম্পর্কিত যেটা পরিমাপ দেওয়া আছে ওখান থেকে দেওয়া আছে এই অঙ্কটা। আগে চিত্রটা অঙ্কন করি। এরকম একটা বৃত্ত আছে ধরে নাও, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এখান থেকে ব্যাসার্ধ বলেছে 28 সেমি, আর এই যে এই চাপটার কথা বলেছে 5.5 সেমি বলে দিয়েছে। তাহলে এই যে থিটা কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এখান থেকে আমরা একটা সূত্র জানি ধ্রুবকের, কি এস ইকুয়াল টু আর থিটা, এটা সমান আমরা জানি। তাহলে এখানে যদি মান বসাই তাহলে এস মানে কি 5.5, তাই তো, আর এই পাশটা কি হবে 28 ইন্টু থিটা। থিটার মান যদি আমি বার করি তাহলে 5.5 বাই কি হয়ে যাবে 28 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু থিটা। তাহলে দশমিক যদি তুলে দিই তাহলে এখানে নিচে 10 হয়ে যাবে। তাহলে কাটাকাটি যদি করি কত হয়ে যাবে, 5 11 আর 5 দুনা 10। তাহলে থিটার মান কত হয়ে যাচ্ছে 11 উপরে, আর 28 দুনা কত 56। এটা কিন্তু আমাদের বৃত্তীয় মান না, ঠিক আছে, একে বৃত্তীয় মানে নিয়ে আসতে হবে কিভাবে। আচ্ছা, আমরা পাই ইকুয়াল টু মান কত জানি 22/7, তাই তো। তাহলে 22 আমরা এইভাবে লিখতে পারবো কি 22/7 ইকুয়াল টু কি হবে পাই রেডিয়ান হবে, লিখতে পারবো তো। পায়ের মান যেহেতু আমরা জানি 22/7, তাহলে 22/7 ইকুয়াল টু পাই রেডিয়ান লিখতে পারবো। তাহলে 1 ইকুয়াল টু কি হবে পাই ডিভাইডেড যেটা আসবে, তো আমি যে গুণ আকারে লিখি তাহলে 7 বাই কি আসবে 22 চলে আসছে, ঘুরিয়ে লিখলাম। কারণ 1 এর মান যদি আমি বার করি তাহলে ডিভাইড মানে ভাগ হয়ে আসবে, তো আমি গুণ আকারে লিখলে এটাকে কি করে দিলাম উল্টে দিলাম। তাহলে কার মান দরকার আমাকে 11/56 মান দরকার। তাহলে পাই ইন্টু 7/22 ইন্টু কি হয়ে যাবে 11/56। তাহলে 11 একে 11, 11 দুনা 22, 7 একে 7, 7 8 56। তাহলে কি থাকছে পাই উপরে থাকছে, নিচে 8 দুনা 16। তাহলে আমাদের বৃত্তীয় মানটা হচ্ছে এটা। আশা করছি বুঝতে পেরেছো।